দিলে আমরা মানে আপডেট থাকতে আউযুবিল্লাহি পারবো আর মিনাশ কি। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিগ্যাল স্টাডি এড কর্তৃক ল্যান্ড ভেটিং কোর্সের সমাপনী ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মুস্তাক আহমেদ, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। আজকে আপনাদের ইনফ্যাক্ট সমাপনী ক্লাস শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম আজকের ক্লাসে আপনারা আপনাদের যে প্রবলেম গুলো বা যে ইস্যু গুলো আছে সেগুলো নিয়ে আসবেন। হয়তোবা ওয়েদার খারাপ, এই জন্য অনেকে যুক্ত হতে পারেনি। লাস্ট 2 ডেজ আসলে ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল, আজকেও খুবই খারাপ। তো যারা আজকের ক্লাসে যুক্ত হতে পারে নাই বা পারছে না, তারা অবশ্যই রেকর্ড ক্লাসটা দেখে নিবে। এবং হচ্ছে যে এই গ্রুপে যারা আছে তারা লাইফ টাইম মেম্বারশিপ থাকবে আশা করি। তো আপনারা যারা ক্লাস করতে পারেন নাই তাদের মনে কষ্ট নেবেন না, এই কারণে যে ক্লাসটা রেকর্ড থাকবে সবগুলা। এবং পরিচালকের প্রতি আরো দৃষ্টি আরোপ করি এটা, যে অনেকে নাকি ক্লাস রেকর্ড গুলো পায় নাই ঠিক মতো। তো যেগুলো পায় নাই সেগুলো আপনারা ফুলফিলমেন্ট করে দিবেন। এটা আপনাদের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। আর যে কোনো ইস্যু নিয়ে আজকের পর থেকেও যদি কোনো ইস্যু ক্রিয়েট হয় আপনাদের কাছে ল্যান্ড বেটিং কোর্স নিয়ে, তাহলে গ্রুপে মেসেজ দিয়ে দিবেন, আমি সময় সুযোগ বুঝে আপনাদের রেসপন্স করবো ইনশাল্লাহ। জি, এবার বলেন। হচ্ছে রবিউল ভাই কি বলতে চাচ্ছিলেন, বলেন। রবিউল ভাই আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন। আচ্ছা, ওইটাই বলতেছিলাম যে আমাদের যে গ্রুপটা থাকলে আপনি আমাদেরকে বিভিন্ন সময় প্র্যাকটিস দিলে আমরা হ্যাঁ, করে করে আপডেট থাকতে পারতাম আর কি। আচ্ছা। মোস্তাক ভাই, আমার একটু কথা ছিল। আচ্ছা, আমি একটা সেকেন্ড আমাদের পরিচালক মহোদয়, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? পরিচালক মহোদয় কি শুনতে পাচ্ছেন কিনা? আমি আসলে ওই ক্লাস রেকর্ড অপশনে কিন্তু ইয়ে দিয়েছি, কিন্তু রেকর্ড হচ্ছে কিনা আমি কিন্তু বলতে পারছি না। এটা সিস্টেমটা কি, কেউ কি বলতে পারবেন? আমি আসলে ওই যে রেকর্ড রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে না। হ্যাঁ, রেকর্ড আপনার হচ্ছে। আপনার কি বুঝতে পারছেন রেকর্ড হচ্ছে কিনা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। 2 আইডি থেকে রেকর্ড হচ্ছে। আপনার কথা ওকে, হচ্ছে ঠিক আছে। লিগাল স্টাডি। ওকে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আজকের ক্লাসে বেসিক্যালি হচ্ছে যে আপনাদের সাথে আমি কথা বলার জন্য এসেছি, এবং কথা বলার শেষে আমি ভেটিং দেখাই দেবো। হ্যাঁ, এটা আপনাদের ক্লাসের লাস্ট আকর্ষণ। ঠিক আছে, আমি মনে করি যে এই ভেটিংটা ফিনিশিং ভেটিং। ইনশাল্লাহ এই ভেটিং এর মাধ্যমে আপনাদের আহ যে বেসিক যে বিষয়গুলো আপনাদের ত্রুটি যদি থেকে থাকে, তাহলে এটা, কারণ দুই পক্ষের ভেটিং হবে তো, ইনশাল্লাহ আমি শেষ পর্যায়ে দেখাবো। আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করবেন, আপনাদের সাথে কিছু কথা বলবো, শেয়ারিং করবেন, আমি উত্তর দিব। দেন তারপরে ফিনিশিং এ আমি যে আমার ওই ভেটিংটা দেখাবো। জি বলেন মাহবুব ভাই। যদি সময় পান, ওই যে মামলার যে প্রসেসটা, এই হুম। প্রসেসটা একবার একটু ফ্লোর স্যার একবার দেখাই দিন, যে মামলার তো, শুরু থেকে শেষ আহ, পর্যন্ত একটা, যদি সময় পান। কোন মামলার প্রসেস? যে কোনো একটা সিভিল মামলা একটা প্রসেস আর কি, মানে শুরু থেকে কিভাবে প্রথমে আর্জি দেয়, আর্জি থেকে শুরু করে তারপর লাস্ট পর্যন্ত ডিগ্রি হয়, কয়েকটা দুই ঠিক তিনটা আছে, কয়েকটা যে প্রসেস হয় ওইটা। ঠিক আছে, ইনশাল্লাহ প্রসেসটা দেখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, and বলেন আপনাদের, আপনি প্রথমে বলেন এই কোর্সে আপনাদের কি কি সমস্যা। মাহবুব থেকে শুরু করি আগে। এই কোর্সের যে উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন সেই উদ্দেশ্যে কতটুকু ফুলফিল হয়েছে, বা যে এক্সপেকটেশন কি অবস্থা ছিল এখন কি অবস্থায় আছে একটু বলেন। ভাই, আমি শুনি। আমি প্রকৃতভাবে আমার সত্যি কথাটা বলবো। না, বলেন, সত্যি কথাটাই বলবেন। এখানে প্রেসের বিষয় না, মানে বিষয়টা হচ্ছে কি, আপনারা যদি বলবেন এই কারণে যে আপনাদের যে আমার হয়তো বা ত্রুটি থাকতে পারে, হয়তো বা আপনাদের বোঝাইতে পারি নাই, বা হয়তো বা আমার গ্যাপ থাকতে পারে। টু ম্যান ইজ জিরো, মানুষ মাত্র ভুল। হয়তো বা আমি একটা মানুষ, বিভিন্ন ভাবে আপনাদের সাপোর্ট দিতে পারি নাই, সময় স্বল্পতার জন্য হয়তো বা, বা টেকনিক্যাল কারণে হতে পারে, বা বিভিন্ন কারণ হতে পারে যে আপনাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারি নাই। কিন্তু আমি কিন্তু সর্বোত্তম চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস টাচ করে যাওয়ার জন্য। তারপরেও যদি আপনাদের এখানে কোনো পরামর্শ থাকে, বিশেষ কোনো পরামর্শ থাকে, অবশ্যই আপনারা দিবেন, কোনো সমস্যা নেই। না, আর কোর্সটা জি, আসলে অনেক ভালো হচ্ছে। এবং এই যাবৎকালে এর আগে যে আপনার যে বেটিং কোর্সটা, তারপর হলো ওই যে ড্রাফটিং কোর্স এবং অন্যান্য যে কোর্স গুলো ছিল সবগুলো ভালো হয়েছে। আচ্ছা, মোটামুটি আমি অনেক কিছুই মনে করেন যে শিখছি, যেটা মানে আসলে
একটা উকিলের কাছে যে আমার পরামর্শ করা লাগতো সেটা অনেক মানে করা লাগবে না আরকি। আর কোর্সের আচ্ছা উদ্দেশ্য যেটা, মানে কোর্সের যে আমার উদ্দেশ্য ছিল, আমার একটা জমি অন্যজন নিয়ে গেছে, তো ওইটা যদি যখন উদ্ধার করতে পারবো, এটা কোর্সটার পুরো বেনিফিট আমি পাবো আর কি। এটা হলো উদ্দেশ্য আমার। জায়গা মোটামুটি আপনি ওই জায়গা থেকে স্ট্রাগলটা তো করতে পারবেন এখন এই মুহূর্তে, তাই না? যে আপনাকে কি করণীয় বা কোন বিষয়গুলো আপনাকে করতে হবে সেটা তো আশা করি মানে বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, আমি ওই যে প্র্যাকটিক্যাল থেকে শুরু করছি, কারণ আমার কোর্সের আগের থেকে ওর সাথে শুরু হয়েছে, তো এই জন্য আমাদের আরো সুবিধা হয়েছে। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। তারপরে আলাউদ্দিন ভাই, আপনার বিষয়ে বলেন যে এখানে আপনাদের কি মনে হয় যে আর কোন কোন বিষয়গুলো আহ অ্যাড করলে ভালো হতো, বা কোন বিষয়গুলো বোঝেন নাই, বা আপনার কোনো পরামর্শ আছে কিনা? জি, আলহামদুলিল্লাহ। আমি আসলে এই কোর্সের মাধ্যমে মোটামুটি একটা ধারণা নিতে পেরেছি, এবং আমি অসুস্থতার কারণে হয়তো তেমন একটা প্র্যাকটিস করতে পারিনি, তারপরে আমি যতটুকু পারি দেখেছি। এতে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে, আমি যদি চর্চা করে থাকি এগুলো, তাহলে আমার অনেক আরো বেশি মানে ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। এবং আমি এ পর্যন্ত আপনি যতগুলো কোর্স করেছি, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি, এবং আমি খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি। এই জন্য আপনাকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তো আপনার এই কোর্সে কোনো বিষয় গ্যাপ আছে কিনা, বা আপনি এই পর্যন্ত কোন কোন ক্লাসটা ত্রুটি আছে কিনা, কোনো কিছু বুঝতে পারেননি বা এরকম নোট করেছেন কিনা, কোনো ইস্যু আছে কিনা? না, এরকম তেমন একটা আমার ইস্যু এখনো পড়েনি চোখে, কারণ আমি এখানে অনেক প্র্যাকটিস করতে হবে আরো, তখন হয়তো কিছু সমস্যা আসতে পারে। আমি আসলে আমার শারীরিক অসুস্থতার কারণে তেমন একটা মনোনিবেশ করতে পারিনি। তো ইনশাল্লাহ যদি সমস্যা হয়, ভবিষ্যতে যোগাযোগ হবে ইনশাল্লাহ, তখন হয়তো আপনার কাছ থেকে জেনে নেবো। তবে এ পর্যন্ত যতটুকু দেখেছি ভালোই লেগেছে, বুঝেছি আলহামদুলিল্লাহ, ভালো এনজয় করেছি। না, আজকের ক্লাসটা কিন্তু আপনাদের প্রবলেম সলভ ক্লাস, হ্যাঁ। মূলত আপনাদের সমস্যাগুলো সমাধান করারই লাস্ট ক্লাসের উদ্দেশ্য, কিন্তু এই জি, জায়গার দিকে আমি বলতে চাচ্ছি যে আপনাদের ক্লাসে আজকে কোনো সমস্যা বা কোনো ইস্যু আছে কিনা এটা জানতে চাচ্ছিলাম আর কি। বা আজকে ডে 8, এই ডে 8 পর্যন্ত কোনো ইস্যু আছে কিনা, বা বুঝতে পারেননি এরকম কোনো ইস্যু আছে কিনা? না, এরকম কোনো স্পেসিফিক আমার চোখে পড়ছে না। আচ্ছা, আহ এমন কোনো কিছু কি দরকার যে বিষয়টা আজকে আলোচনা করলে ভালো হয়? আচ্ছা ভাই, যেমন ওই যে বাটা দাগটা, মাহবুব, বাটা দাগ, ওই যে ভগ্নাংশের মধ্যে একটা দাগ আছে না, বাটা দাগ, ওইটা একটু বুঝাই দিই। বাটা দাগ, ঠিক আছে। মাহবুব বাটা দাগের কথা বলছে, এবং বলেছে সিভিল মামলার একটা প্রসেসটা জানতে চেয়েছে মাহবুব। আচ্ছা, আর আমি নোট করে রাখছি। আলাউদ্দিন ভাইয়ের কোনো বিশেষ কোনো কিছু ইয়ে আছে কিনা, জানার আছে কিনা? না, আপাতত নেই, আপাতত নেই। আচ্ছা, তারপরেও যদি আপনাদের যারা এখন হয়তোবা মনে করতে পারছেন না বা কি জানতে হবে বা এই বিষয়গুলো, তো পরবর্তী সময়ে কিন্তু আপনারা গ্রুপের মধ্যে চাইলে লিখে দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তারপরে আহ রবিউল ভাই, তো এই কোর্সের মাধ্যমে কতটুকু আপনার কাছে মনে হয়েছে ইফেক্টিভ আপনার হয়েছে আপনার জন্য, বা আপনার কোনো পরামর্শ আছে কিনা, বা ক্লাস ডে 1 থেকে 7 পর্যন্ত আপনার কোনো সমস্যা আছে কিনা, আর কোনো কিছু জানার আছে কিনা, এটা বলেন। স্যার আসলে আমার সেমিস্টার ফাইনাল চলতেছে, তো তো আমি ওই যে রেকর্ড ক্লাসগুলো দেখতে হয় আর কি। আমি 3টা ক্লাস দেখছি, মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে, ডাইনামিক কোর্স মনে হচ্ছে। মানে আর আমি এই যে মানে প্র্যাকটিস আরো ক্লাসগুলো রেকর্ড গুলো দেখবো, যখন তখন আমি প্র্যাকটিস করলে যখন সমস্যা বেরোবে তখন গ্রুপে আপনাকে জানাবো। বাট যাক, এখন পর্যন্ত মাশাআল্লাহ। আমার কাছে মানে খুবই ডাইনামিক মনে হয়। আচ্ছা, সেই জন্য আচ্ছা, একটা ইয়ামিন, বলতেছিলাম যে ওই যে আমাদেরকে প্র্যাকটিস দিয়ে দিয়ে যাতে একটু বিজি রাখেন আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ গ্রুপে সবসময় কথা হবে। আমি তো আপনাদের সাথে ক্লাসে কিন্তু গল্প করি না, আমি কোনো জি, জি। ক্লাসেই গল্প করি না প্রয়োজন ছাড়া। কিন্তু আজকের ক্লাসটাই কিন্তু গল্পের ক্লাস, কারণ আপনারা প্রশ্ন করবেন, উত্তরটা দিব আমি কমফোর্টেবল ভাবে। আপনাদের ক্লাসটা করবেন, কারণ এতদিন আমরা রোবটের মতো ক্লাস করেছি, তাই না? আমরা
অনেকেই কমপ্লেন দেয় দেখি অনলাইন ক্লাসে শুধু টিচাররা গল্প করে। তা আমার ক্লাসে রিয়েল ক্লাসে কিন্তু আমি কখনো গল্প করি না প্রয়োজন ছাড়া, তাই না? কিন্তু লাস্ট ক্লাসে আমি একটু কথা বলি সবার সাথে, কারণ এটা মোটামুটি একটা আপনাদের সাথে লাস্ট ক্লাস, যদি না অন্য কোনো কোর্সের সাথে আপনাদের দেখা না হয়, মোটামুটি বলা যায় লাস্ট ক্লাস, অফিসিয়ালি লাস্ট ক্লাস। কিন্তু আসলে সবসময় তো কথা হবে ইনশাল্লাহ, তাই না? আমার নাম্বার আছে, গ্রুপ আছে ইনশাল্লাহ। কিন্তু অফিসিয়ালি লাস্ট ক্লাস, এই জন্য আমি সবার সাথে একটু কথা বলি। আপনাদের কোথায় কি সমস্যা আছে এটা আমার জানার নৈতিক দায়িত্ব আমার কাছে কেন যেন মনে হয়। এই জন্য আমি সবসময় একটা কথাই বলি সবাইকে, যে আপনারা অন্য ক্লাসে জয়েন না করেন, লাস্ট ক্লাসে সবাই জয়েন করবেন এই কারণে যে আপনাদের যে বক্তব্যগুলো থাকে বা কোশ্চেন যেগুলো থাকে, সেই কোশ্চেনের উত্তরগুলো আসলে আমি দিতে খুব কমফোর্টেবল ফিল করি, কারণ আমি চাই যে ব্যক্তিগতভাবে যে আপনাদের যে প্রবলেম গুলো আছে এইটা আপনারা সলভ করে নেন। যার কারণে এই যে লাস্ট ক্লাসের নামটাই দেওয়া হচ্ছে যে প্রশ্ন উত্তর পর্ব ক্লাস। ঠিক আছে? তো যারা এখন ইনস্ট্যান্টলি কোশ্চেন করতে পারছেন না, আই হোপ ইন ফিউচার আপনারা যে কোনো কোশ্চেন আপনারা গ্রুপের মধ্যে থ্রো করে দিবেন ইনশাল্লাহ, বা আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। তো ইয়ামিন ভাই, আপনার কোর্সের অভিজ্ঞতা সম্পর্কে একটু যদি বলতেন। ধন্যবাদ স্যার, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। জি। আসলে আপনার মানে আপনি যে ক্লাসগুলো করিয়েছেন বা এই কোর্স সম্পর্কে যদি বলি, এটা খুবই একটা উপকারী বা খুবই দরকারি একটা কোর্স ক্লাস হচ্ছে। আপনি যা বুঝিয়েছেন অথবা যা পড়িয়েছেন আলহামদুলিল্লাহ বুঝেছি। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার হিসেবে যদি আমি বলি, আসলে এখানে যদি ইন্টার্নির সুযোগ থাকতো তাহলে দেখা যেত জিনিসটা আরো একটু ভালো হইতো। কারণ এখানে দেখা গেছে যে অনলাইনে ক্লাস করার কারণে হ্যাঁ বুঝছি, কিন্তু পরবর্তীতে আমি যদি এগুলা প্র্যাকটিস করতে না পারি, দেখা যাবে আমি কিছুদিন পরে এই জিনিসগুলো ভুলে যাব। যদি আমি আগের কথাই বলি যে আমি এর আগে ট্যাক্সের অন্য জায়গায় হচ্ছে ট্যাক্সের একটা কোর্স করেছিলাম। তো পরবর্তীতে দেখা গেছে আমি ওইগুলা কাজ করতে না পারার কারণে এগুলো আমি ভুলে গেছি এতদিন। তো আসলে মেন জিনিসটা হচ্ছে প্র্যাকটিসে যদি ওই রকম সুযোগ থাকতো, দেখা গেছে যে তাহলে এই জিনিসটা আরো একটু অনেক মানে কাজে লাগতো বা অনেক দরকার হতো, অথবা মানে দেখা গেছিল এগুলা কাজে লাগানো যেত। এখন আমরা যদি কাজে না লাগাতে পারি তাহলে দেখা যাবে জিনিসগুলা বৃথা যাবে। আচ্ছা, তো থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে যে আহ যেটা আপনাকে বলি, ইন্টারনেট যে বিষয়টা বললেন, সেটা আসলে ইন্টারনেট সুযোগটা তো এখানে ওইভাবে থাকে না অনলাইন কোর্সে। হ্যাঁ, অনলাইন কোর্সের মূল উদ্দেশ্য আপনাদেরকে শেখানো এবং আপনারা প্র্যাকটিস করে নেবেন। এখন যদি আপনারা বলেন যে ইন্টারনেট বিষয়টা, তাহলে আমি বলবো যে আপনারা যেহেতু আমার হাতে অনেকগুলো কাজ থাকে, হ্যাঁ, আমি অনেক সময় ভেটিং করার সময় পাই না, তো আপনাদের কাছে দিলে আপনারা ভেটিং করে দিয়েন, তাহলে এটা আপনার ইন্টারনি হয়ে গেল, আমারও একটু সুবিধা ভাই হলো। ভাই আমার কাছে দিয়েন, আমি দিব, সমস্যা নাই। স্যার কি এটা ঠিক করা যায়, কিনা কিন্তু বিষয়টা হচ্ছে কি আসলে দেখা যাবে যে আমরা তো ওই রকম আপনার মতো পারবো না। কারণ হচ্ছে আমরা যেহেতু পারবেন এখন পারবেন পারবেন না আস্তে কেন, আস্তে যখন অবশ্যই পারবেন। মানে মোস্তাক আস্তে ভাই আস্তে যখন কয়েকটা আমাকে করবো দিলে মানে বা আপনি দিয়েন, যখন আমি হাতে যতটুকু সম্ভব মানে প্র্যাকটিস করবো আর এ- কি, মাঝে মধ্যে দিয়েন। এ- না ইনশাআল্লাহ। জি, একজন একজন করে বলি, তারপর বলেন ভাই আপনি, ইয়ামিন ভাই। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম আসলে কি মানে আপনি দেখা গেছে যে অনলাইনে যে বিষয়টা ওইটা আসলে যে এরকম আর সরাসরি দুইটা অনেক ডিফারেন্ট আছে। তো দেখা গেছে যে আপনি যদি দেখা যেত যে আপনার সাথে সরাসরি যদি কাজ করার মতো মানে সুযোগ সুবিধা থাকতো, দেখা গেছে আমরা অনেক কিছু শিখতে পারতাম। তো এখন অনলাইন হওয়ার কারণে দেখা গেছে যে আপনি যদি কিছু দেনও, তো আমরা হয়তো মোটামুটি করে দিতে পারবো, কিন্তু ওই রকম সুন্দর হবে না আমাদেরটা। যেটা হচ্ছে আপনি যদি হাতে কলমে যদি মানে সরাসরি যে জিনিসটা দেখালে আমরা যেভাবে সুন্দর করে আরো ভালোভাবে পারতাম, আমার কাছে যেটা মনে হয় আর বিষয়- কি। বিষয়টা হচ্ছে যে ইয়ামিন ভাই, যে সরাসরি হাতে কলমে দেখানোর সুযোগটা আসলে খুবই কম। কারণ হচ্ছে যে আমরা আমাদের লাইফে সবাই প্রফেশনাল। দেখা যাচ্ছে যে আমি একটা কর্পোরেট লতে চাকরি করি, সে ধরেন, হ্যাঁ, কোম্পানি আছে আমার একটা। তো তারপরে চেম্বার থাকে, তারপরে একটা আমার দুইটা চেম্বার আছে, ক্লায়েন্ট আছে, আবার হিউজ পরিমাণে একটা
আমাদের এখানে স্টুডেন্টের চাপ থাকে। ওভারঅল মিলে আমার সাথে আপনি থাকলে একদিন, পরের দিন আমার সাথে আর আপনি মিশবেন না, কারণ আমার ব্যস্ততা দেখে আপনি পাগল হয়ে যাবেন। তো যার কারণে দেখা যাচ্ছে যে ওই বাস্তবিক অর্থে কাউকে পাশে নিয়ে দেখিয়ে করানোর সুযোগটা কম। কারণ আমার উইকলি 2 ডেজ আমাকে ঢাকার বাইরে কোট করা লাগে, হ্যাঁ। তারপরে আমাকে আমার চেম্বারের জুনিয়রদের মনিটরিং করা লাগে, ঠিক আছে। আমার অফিসের কাজ করা লাগে, আমার লিগাল স্টাডি এইটের স্টুডেন্টদের সাপোর্ট দেওয়া লাগে। তো আমরা এইভাবে তো আসলে পসিবল না। আপনারা কোচিং আপনাদের যে প্ল্যাটফর্মটা করে দিয়েছে লিগাল স্টাডি এইট, আমি মনে করি বাংলাদেশের অন্যতম একটা বিশেষ প্ল্যাটফর্ম। তো আপনারা যদি চান, কোচিং কর্তৃপক্ষ আপনাদের সব রকম সুযোগ সুবিধা দিয়ে আসছে। দেখেন, গ্রুপ, আপনার গ্রুপের মধ্যে আছেন, কনভারসেশন করতে পারছেন, নোট নিতে পারছেন, এটা অনেক অনেক বড় বিষয়। তো আপনারা চাইলে হয়তোবা আপনাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিতে পারি বা কাজ দিয়ে দিব, সেটা আপনারা সাবমিট আপনারা করলেন, এই একটা বিষয়। তারপরেও প্রথম থেকে আমি যতদূর জানি লিগাল স্টাডি একটা অপরচুনিটি সবার জন্য দিয়ে আসছে। সেটা হচ্ছে যে আপনারা কোনো ক্লাসে যদি ডিসকমফোর্টেবল ফিল করেন বা ক্লাস না বুঝতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে নতুন ব্যাচের সাথে হয়তোবা অ্যাডিশনাল ক্লাস করার সুযোগ হয়তোবা থাকে, এরকম একটা আমার জানা মতে এরকম বিষয় আছে, যদি বুঝতে না পারেন। তো এই জন্য আপনাদের তো, আর তারপরেও গ্রুপের মধ্যে আপনারা লাইফ টাইম মেম্বার। আপনারা চাইলে ফিজিক্যাল ভাবে তো আসলে আমার টাইমিংটা আপনার সাথে মিলবে না, বুঝছেন। মনে কষ্ট নিয়েন না, আসলেই মিলবে না ইয়ামিন ভাই। বিষয়টা হচ্ছে যে আপনারা, এই যে আমার সব থেকে কাছে থেকে মাহবুব, আমার অফিসের পাশে, এই মাহবুবের সাথে আমি কোনোদিন মিট করতে পারি নাই। আপনি মাহবুবের কাছে জিজ্ঞাসা করে দেখেন, মিট জি করা স্যার, সম্ভব হয় না। আপনার পড়ানোর বিষয়টা, ওই তো ব্যাপারে আসলে কোনো সন্দেহ নাই, কোনো ইয়া নাই যে আপনি খুবই ভালো পড়ান, এটা না, বলতে কোনো দ্বিধা নাই। এটা বলতে একদম কোনো দ্বিধা নাই। কোচিং কর্তৃপক্ষ মানে তারা তাদের সর্বোচ্চ দিতেছে, সেটা বলতেও দ্বিধা নেই। কিন্তু জি, দুঃখের বিষয়টা হচ্ছে কি, আমি অনেক জায়গাতেই কথা বলছি এ পর্যন্ত যে এই হ্যাঁ। কাজ করার, আমি দরকার পড়লে আমাকে কিছু দেওয়া লাগবে না, আমাকে জাস্ট কাজ করার ব্যাপারে একটু হেল্প করার জন্য, অথবা আমাকে কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আসলে এই পর্যন্ত কোনো help পাই নাই। এই কষ্টের এটা কথা আসলে। না, না, এটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে ইয়ামিন ভাই, এই কাজ করার জন্য আপনাকে যে কোনো একটা চেম্বারে হয়তো বা জয়েন করা লাগবে, হ্যাঁ। আপনারা চাইলে, যারা মনে করেন যে প্র্যাকটিসের জন্য একটা প্ল্যাটফর্ম চাচ্ছেন, তো লিগ্যাল স্টাডি এইটের পক্ষ থেকে আমি আপনাদেরকে, যারা জুনিয়রশিপ করতে চান ঢাকা কোর্টে, তাদেরকে আমি সিনিয়র যারা আছে, আমাদের বন্ধুরা আছে, অনেক ফ্রেন্ড আছে, ছোট ভাইয়া আছে, বোনরা আছে, তাদের সাথে জুনিয়র হিসেবে আপনারা কাজ করতে পারবেন, তাদের সাথে ডিল করে। এখানে আমার ব্যক্তিগতভাবে কোনো এখানে লিঙ্ক নাই, বা আমাদের কোনো ইয়ে নাই, বা লিগাল স্টাডি এটার কোনো স্বার্থ বা শর্ত কিন্তু নাই। আমি অনেক স্টুডেন্টকে আমি চেম্বারে কাজ দিয়েছি, আমার অনেক স্টুডেন্ট বা জুনিয়র ছোট ভাইদের চেম্বারে, বিভিন্ন চেম্বারে দিয়েছি। আপনাদের যদি ব্যক্তিগতভাবে ওরকম সাপোর্ট লাগে, তাহলে হয়তো বা আমি আপনাদের ঢাকা কোর্টে প্র্যাকটিস করার জন্য একটা চেম্বারের সন্ধান দিতে পারবো, যে ওখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, জি ঠিক স্যার, আছে। সেটা দিলেও অনেক উপকার হয় আসলে। সেই এই এই জিনিসটাও যদি দেন, মানে একটা লিংক দেন, জাস্ট যে এখানে গেলে আমি কথা বলেন, আমি একটা আমি ব্যবস্থা হবে। আমি আমি আন্তরিকভাবে চেষ্টা করব যে যারা আপনাদের কি সনদ আছে, যে যে কাজ করতে চান, আপনারা সনদ আছে কি? সনদ সনদ নাই? আমার সনদ নাই, আমার সনদ নাই। সনদ নাই, তাহলে শোনেন, ঢাকা কোর্টে আমি বলি, হ্যাঁ, প্র্যাকটিসের, সনদবিহীন প্র্যাকটিসের প্র্যাকটিশনারদের ট্রিট করা হয় খুব খারাপ ভাবে। মানে জি স্যার। বিষয়টা হচ্ছে যে আমি আমার লাইফে প্র্যাকটিস শুরু করি 50 টাকা দিয়ে, লাইভেই বলি। কারণ হচ্ছে যে অনেকেই বলে, আমিও বলছি আজকে, আমি 50 টাকা দিয়ে আমার প্র্যাকটিস শুরু করি। মিরপুর থেকে আসা যাওয়া করতাম 2013-14 সালে, হ্যাঁ। তো লাইফে অনেক স্ট্রাগল করছি, অনেক কাজ করছি, ফ্রি কাজ করছি, আজকে এই জায়গাটা, এই পর্যায়ে। তো এই জন্য এইগুলো আমি, আমার ফ্যামিলি থেকে মনে করেন দিত 20,000 টাকা, কিন্তু আমার চেম্বার থেকে প্রতিদিন দিত 50 টাকা স্টুডেন্ট লাইফে, সে ধরেন। তো এটা এটা তো কখনোই মানে আমার চেম্বারেও আসা লাগে না, লাগে? বলেন লাগে না? তারপরেও আমি
চেম্বারটাকে ভালোবাসতাম, কাজ করতাম টাকার জন্য না, শেখার জন্য। তো এই স্যাক্রিফাইস এখনকার মানুষরা করতে পারে না, বলে মুখ দিয়ে করতে পারে না। আপনি যখন 20 দিন 25 দিন বা 1 মাস যখন নিজের টাকা পকেটে খরচ করে আসবেন, যখন আপনার সিনিয়র দিবে না, শিখাবে হয়তো বা, টাকা দিতে পারবে না, তখন দেখবেন আপনার মনে হবে যে না, আমি আর কাজ করব না, ভালো লাগবে না। এটাই বাস্তবতা। তারপরেও যদি আপনারা কাজ করতে চান, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, এতটুকুই আর কি, ইনশাল্লাহ। জি স্যার, তো ইনশাল্লাহ। যাই হোক, আমি প্রবলেমস গুলো সলভ করি। প্রবলেম গুলো সলভ করি। প্রথমত, যে মাহবুব যেটা আমাকে বলছে যে সিভিল মামলা আমরা মূলত হচ্ছে কিভাবে শুরু করতে পারি। তো ঠিক আছে, প্রথমত আমাদের যে স্টেজটা থাকে, আমি এটা কি লিখে দিব? এখানে কি পেজ আছে? হুম, এখানে দিই। এটা কিন্তু হচ্ছে কি জানেন, দাগ ভাঙানোর রিপোর্ট। ভাঙানোর রিপোর্ট, আপনাদের অনেকে দাগ ভাঙানোর কথা বলেন না, এই সে দাগ ভাঙানোর রিপোর্ট আমি দেখাবো। জাস্ট আমি আপনাদেরকে সিভিল মামলার প্রসেসটা আজকে দেখাইতে আগে। হুম, হুম। মাহবুব, আপনি নোট করবেন, হ্যাঁ? প্রথমত বাটা দাগ দেখাই, ঠিক আছে? বাটা দাগ মুখে বলে দিই, বাটা দাগ হচ্ছে মিসিং দাগ, ঠিক আছে? বাটা দাগটা হচ্ছে মিসিং দাগ। মনে করুন আমরা 1 2 3 4 5 আমরা তো এইভাবে লিখি, তাই না? এখানে তো সাদা পেজ আছে। বাটা দাগটা বিষয়টা কি, মনে করেন যে 1 2 3 4 6 7 8 9। তো এখানে আমাদের দেখেন তো কোনো গ্যাপ আছে কিনা? 5 আছে। 5 আছে, তাই না? তাহলে বাটা দাগ মূলত হচ্ছে যে, মনে করেন যে কোন একটা দাগ মিস হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, অথবা ভূমি জরিপের সময়, শীট তৈরির সময়, বা শীটের দায়িত্বে নিয়োজিত সার্ভেয়ার যারা আছে, তারা শীটের নকশা তৈরি করার পর অনেক সময় দাগের নম্বর বা সংখ্যা লিখতে ভুলে যায়। হ্যাঁ, পরবর্তী সময় এই ভুলটা ধরা পড়ে যে ওই সংখ্যাটা লেখা হয় নাই বা দাগ নম্বরটা লেখা হয় নাই। তো এই যে ভুলে যাওয়ার পরে পরবর্তী যখন সময় আইডেন্টিফাই করে, তখন সর্বশেষ, ঠিক আছে, সবশেষ দাগ নম্বর বা নকশায় বসানোর পরে, ঠিক আছে, ওই শেষ নম্বর এর পূর্বে যখন মনে করেন সর্বশেষ 10, সে ধরেন 10, আর এই যে যে মিসিংটা, এটা হচ্ছে 5। তার মানে আমরা এভাবে লিখতে পারবো, 10 একবার লিখবো, আবার 10-এর বাটা 5। এই যে 5, এটা হচ্ছে বাটা দাগ। মাহবুব, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, এখানে নাম্বার মিসিং হলে তো আমি নাম্বার বসাই দিতে পারি, কিন্তু যেটা হ্যাঁ, হয়েছে যে ওখানে যেটা হয়েছে যে ইয়াটা বসায়, মানে অন্য একটা দাগ রেফারেন্স ধরে দাগের অবলিক দিয়া হ্যাঁ, ওই সর্বশেষ নাম্বারটা অবলিখিত বসায়, দিলাম, অবলিখিত দিলাম। কিন্তু অন্য একটা দাগ এই যে ধরে, এইভাবে যে লেখে দাগটা অনেকে। মনে করেন যে মিসিং হয় নাই, সেই দাগটা ধরে। হুম, এবং কোন না, সেটা কোন দাগটা ধরবে? মিসিং ডাকটা, মিসিং ডাকটা এইভাবে অনেকে লেখে। উম, এইভাবে হবে, মিসিং ডাকটা হবে, ঠিক আছে? মিসিং দাগটা লিখতে হবে। এটা হচ্ছে বাটা দাগ, অর্থাৎ 10-এর বাটা হচ্ছে 5। আমি সংজ্ঞাটা আবার বলি, লেখেন ভূমি জরিপের সময়, লেখেন ভূমি জরিপের সময় শীট তৈরি করার কাজে বা দায়িত্বে নিয়োজিত সার্ভেয়ারগণ যখন ভুল করবে শীটে নকশা তৈরি করার পর তার দাগ নম্বর লিখতে ভুলে যায়, তার দাগ নম্বর লিখতে ভুলে যায়, পরবর্তী সময়ে এই ভুল যখন ধরা পড়ে, তখন একটির পর একটি দাগ নম্বর, একটির পর একটি দাগ নম্বর ব্যবহার করার পর, ঠিক আছে,
দাগ নাম্বার বিভিন্ন নকশায় বসানোর পর কোনো একটা দাগের পাশে বা পাশে দাগ নম্বর বসানোর পর একাধিক যে ভুল যে দাগগুলো ভুল হয়ে গেছে বা ভুল ক্রমে বসেনি, সেই ভুল ক্রমের সংখ্যাগুলো লিপিবদ্ধ করা হয়, সেটাকে বাটা দাগ বলে। ঠিক আছে? অর্থাৎ বাটা দাগ হচ্ছে দুইটা, একটা উপরে একটা লব এবং হর এইভাবে লেখা থাকে মিসিং শব্দটা। হুম এই মিসিং যে শব্দটা, অর্থাৎ যেটা মিসিং হয়ে যায়, সেটা হচ্ছে বাটা। ঠিক আছে? বিষয়টা বুঝেছেন? বাটা 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 দাগ হচ্ছে মূলত মিসিং দাগ বা মিসিং প্লট নম্বর, সোজা কথা। হ্যাঁ, এই মোস্তাফা ভাই, আমি বুঝেছি এটা হলো মিসিং প্লট নাম্বারটা। ওই মিসিং প্লটটা যে দাগটা বসবে সেটা হলো বাটা দাগ। কিন্তু জি। যেটা হলো আপনি একটা যেমন আর এস একটা খতিয়ান দেখাচ্ছিলেন 1185 গ্রুপ খতিয়ানটা, হুম। ওখানে দেখলাম যে অনেকগুলো দাগ এর মধ্যে আছে যে আছে হলো কত 893, আবার আছে বাটা দাগের মধ্যে 893/1171। আচ্ছা, তো তো ওই যে অবলিক যেটা 893 দাগটা থাকবে। আছে, আবার হুম। 893/1800 1000 কত সামথিং এলো, আমি আমি মানে তো বলেছি যে মনে করেন যে লাস্টের সংখ্যাটা 10, 10ও আসবে, আবার আরেকবার 10 লেখার পরে সে মিসিংটা, ওইটাও বাটা। মানে এখন যেটা দুইটা। ওই যে ডাক্তার যে ধরলো 893, ওইটা কেন হুম। ধরলো? ওইটা কি ওই জমির পাশে মিসিং হয়েছে এই জন্য? না না, বিষয়টা হচ্ছে না, বিষয়টা হচ্ছে যে 893 দাগ সরাসরি একবার যাইতে পারে। ঠিক আছে? আবার ওই প্লটের পাশে আর একটা দাগও তো হতে পারে, সেটা হচ্ছে বাটা। বুঝাতে পারিনি আমি, আবার বলি। দেখেন, আমি আপনি আপনার কথাটা বলেন, মনে করেন এই যে 893, তাই তো লিখলাম, তারপর ডাক ছিল, হুম। আবার এরপরে 893/1171। এখন বর্তমান দাগটা এটা, এইটা হচ্ছে বাটা দাগ, এটা মিসিং হ্যাঁ, এইটা হয়েছিল। তো বাটা দাগ। এখন হুম, এই এটা missing। 893 সেটা আনলো কেন? তো আমার এটা প্রশ্ন। হচ্ছে যে 893 সরাসরি একটা দাগ, এবং 893 এর যে বাটা দাগ এটা মিসিং হয়েছিল, এই জন্য এটা লিখছে। মানে 893 অংশের পাশে যে একটা হ্যাঁ। অংশ মিসিং হয়েছে। হ্যাঁ, এই উপরে যেটা দাগবে এই দাগের বাটা দাগ হবে এইটা। ও ঠিক আচ্ছা, আছে? উপরের এটা দাগের বাটা দাগ এর জানার মিসিং জন্য, নাম্বার এটা হবে। এটা এবার জানার জন্য। আপনারা যদি চান এই সম্পর্কে আমি খুব সুন্দর একটা শীট দিয়ে দিতে পারি, এটা আমার আবার কষ্ট করে লিখতে হবে। কষ্ট দিবেন? না দিতে হবে? থাক, বুঝছি, সমস্যা নেই। যদি কষ্ট দিতে চান তাহলে দিতে হবে, আবার কি। হুম, দেখি, চেষ্টা করব, দেখি কোন একটা সময় যদি এটা করতে পারি, আমি চেষ্টা করব। ঠিক আছে? আপনাদের জন্য তো অনেক কিছুই করলাম, কিন্তু এটা যদি আপনারা কাজে লাগাইন, তাইলে তো ভালো। আর যদি লাগাতে না পারেন তাইলে তো আর লাভ হলো না, ঠিক না? কাজে লাগাতে হবে। তো এবার লেখেন, সেটা হচ্ছে কি লিখবো, যে আমরা সিভিল মামলা যে বিষয়গুলো, একটু মনোযোগ দিয়ে লিখবেন, হ্যাঁ? সবাই লিখবেন সিভিল মামলা যে বিষয়গুলো। প্রথমত, সিভিল মামলা দায়ের করতে হয় আরজি দাখিলের মাধ্যমে। ঠিক আছে? একটা হচ্ছে আরজি দাখিল। আরজি মানে আপনার পিটিশন, আপনি বাদী, আপনার পিটিশন। ঠিক আছে? এটা আপনার আরজি। আর আপনার আরজির এগেনস্টে যেটা আহ জবাব দেওয়া হবে, ওইটা হচ্ছে বিবাদের রিটেন স্টেটমেন্ট, লিখিত জবাব। মনে থাকবে? লিখিত জবাব হচ্ছে আরজির এগেনস্টে যেটা হবে, সেটা হচ্ছে লিখিত জবাব। এই আরজি দাখিলের বিষয়টা কোথায় বলা আছে? যে দেওয়ানি কার্যবিধি 1908-এর আপনার এখানে বলা আছে যে বিধি 24-এ। 17, অর্থাৎ হ্যাঁ, 17 বিধিতে বলা আছে না? আমি কি ভুল বললাম? মোকদ্দমা দায়ের বা আরজি দাখিল 24 ধারায় বলা আছে, তাই না? ধারা তো 24। জি স্যার, ধারা হুম, 24। ধারা 24। আর দেওয়ানি কার্যবিধির যে আরজির বিষয়টা বলা আছে, এখানে অর্ডার কত বলতে পারবেন কেউ?
স্যার প্লিডিংস এর কথা বলা আছে অর্ডার অর্ডার 6 এ। অর্ডার 6 বিধি রুলস হচ্ছে 14 এবং 15-তে, তাই তো? এখানে বলা আছে কিন্তু, এটা আপনারা দেখে নেবেন। তারপরে আরজি দাখিলের মাধ্যমে এখানে কি কি হয়, যে আরজি দাখিলের এখানে স্টেজ কি কি হয়। আরজি দাখিলের মাধ্যমে আপনি মামলা দায়ের করবেন, অর্থাৎ কাগজে আরজি লিপিবদ্ধ করবেন। একটা নির্ধারিত কাগজে আরজি লিখবেন, আপনার দাবিগুলো লিখবেন, ঠিক আছে? যে বিষয় নিয়ে মামলাটা করতে যাচ্ছেন আপনার দাবিগুলো লিখবেন, এবং দাবি লিখবেন। তারপরে কি লিখবেন, যে আরজিতে আপনাদের যে বক্তব্যগুলো থাকবে সে বক্তব্যগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তারপরে সমস্ত দাবিগুলো লেখার পরে এটা সেরেস্তাদারের কাছে কি ফাইলিং এর মাধ্যমে দিতে হবে, তাই তো? মামলা ফাইলিং বোঝেন? অর্থাৎ মামলাটা স্টার্ট করা, আরজি দাখিলের মাধ্যমে মামলা ফাইলিং বা স্টার্ট করা। তারপরে আরজি দাখিলের পরে কোর্টের যে প্রসেসটা কি থাকে, আমি যে আরজি দাখিল করলাম মানে আমি মামলা করলাম একজনের নামে, তখন কোর্ট কি করে, সমন ইস্যু করে, ঠিক আছে? সমন বলতে পারেন, যে একটা নোটিশ বলতে পারেন, চিঠি বলতে পারেন, অর্থাৎ আমি যার বিরুদ্ধে মামলাটা করলাম তাকে আদালতে উপস্থিত হওয়ার জন্য আদালত এটা নোটিশ দেয়, এটাকে বলা হয় সমন। আদেশ 5, সমন 5 কার্য দিবসের মধ্যে, তাই তো দিতে হবে, তাই না? বাধ্যতামূলক, ঠিক কিনা? 5 আদেশে বলা আছে। তো যাই হোক, সমন ইস্যু করার পরে এবার আমি যার বিরুদ্ধে মামলা করলাম সে কি করবে, সমন ইস্যু হওয়ার পরে সে আদালতে আসবে। এবার সে কি করবে, লিখিত জবাব দিবে। কি দিবে? লিখিত জবাব দিবে। লিখিত জবাব দিবে। কোনটার এগেনস্টে? যে আরজির এগেনস্টে লিখিত জবাব দিবে। অর্থাৎ কোর্ট তার কাছে জানতে চাবে যে বাদী যে মামলা করেছে সে মামলার বিপরীতে তোমার ব্যাখ্যাটা কি। এখন আপনি যদি অ্যাডভোকেট হয়ে থাকেন তাহলে আপনি নিজেই আরজি লিখবেন, ওই যে আমরা মিস আপিল মিসকেস করেছি না, ওরকম কিন্তু। তো এরকম আপনি লিখিত জবাবটা দিবেন। লিখিত জবাব দেওয়ার পরে পরবর্তীতে আদালত কি করতে পারে, কে বলবে? লিখিত জবাব দেওয়ার পরে আদালত কি করতে পারে, কেউ কি বলতে পারবেন? স্যার এরপরে এডিআর এ দেওয়া হয়। লিখিত জবাবের পরে আদালত কি করবে, এটা এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট, যেটাকে কি বলে, রেজুলেশন, তাই না? এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। অল্টারনেটিভ ডিসপিউট ডিসপিউট রেজুলেশন রেজলিউশন। করবে। তো এটা এডিআর মানে, অর্থাৎ 4 নম্বরে আমরা এডিআর এ যাব। অর্থাৎ আদালত কি করবে, আদালত সবসময় চাই যে হার্ড লাইনে না যে বাইরের মাধ্যমে নিষ্পত্তি করতে। অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি, এডিআর মানে কি, তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে এই মামলাটা ফয়সালা করতে চাই। যে আদালত বলে যে ঠিক আছে, আমার কোর্টে আসার আগে তো তোমরা বা আপনারা হচ্ছে যে তৃতীয় কোনো ব্যক্তির কাছে যান, সেটা চেয়ারম্যান হোক বা যে কোনো মধ্যস্থতাকারী হোক। এটা কোথায় বলা আছে? 89-এ বলা আছে না, মধ্যস্থকারী, সিপিসির, আমি যদি ভুল না করে থাকি। 89-এ এইটা পরে মনে অ্যাড করছে, পরে অ্যাড করছে। 89 এর এবিসি। এবিসি, এডিআর, কনসিলিয়েশন, এইগুলো, তাই তো? যাই হোক, তো এখন এই যে তৃতীয়, আমি আবার আইন খুব বেশি বুঝি না, কিন্তু আপনাদের কাছে এভাবে জেনে জেনে নিচ্ছে, বুঝছেন? তো যাই হোক, তো এই যে তৃতীয় ব্যক্তির কাছে কোর্ট পাঠালো, ইনস্ট্রাকশন দিল যে আপনারা কোর্টের মাধ্যমে ফয়সালা করলে হবে কি, টাকা পয়সা খরচ হবে, টাইম এক্সপেন্স হবে, বা বিভিন্ন স্টেপে যে অনেক সময় ডিক্রি রায় হওয়ার পরে পানিশমেন্ট হতে পারে, বিভিন্ন হ্যারাসমেন্ট হতে পারে। এই জন্য কোর্ট চাই যে এডিআর এর মাধ্যমে আগে একটা ফ্রেম অফ ইস্যু, বিচার্য বিষয় নির্ধারণ করবে 10 দিনের মধ্যে। তো এটার মাধ্যমে যদি ফ্রেম অফ ইস্যু নির্ধারণ করে, এটা বিচার্য বিষয় সম্ভবত আদেশ 14-তে বলা আছে, ঠিক কিনা? আমি কি ঠিক বলছি? যারা আইনি স্টুডেন্ট, ঠিক কিনা? আদেশ 14 না?
আদেশ 14 এটা হচ্ছে বিচার্য বিষয় নির্ধারণ করে, যে এই বিচার্য বিষয় নির্ধারণের মাধ্যমে কোর্টের বাইরে যে জন্য বিষয়টা নিষ্পত্তি করা হয়। তারপরে এটাই কি শিরোনামা? জি, এটাই কি শিরোনামা যে তৃতীয় কোনো পক্ষ মানে সমঝোতা হয়ে কোনো কিছু করে? সোলেনামা বলতে পারেন, কিন্তু অ্যাবসলিউটলি নট সোলেনামা। এটা হচ্ছে ওই, বলতেও পারেন সোলেনামাও বলতে পারেন, এক প্রকার সোলেনামাও বলা যায়। সোলেনামার মতোই তো নাকি, হ্যাঁ, এই যে তৃতীয় সোলেনামাও পক্ষ। বলতে পারেন, সমস্যা নেই। সোলেনামাই বলেন, আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি তো, এটা সোলেনামাই বলেন, সমস্যা নেই। সোলেনামা তো আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি, যেটা হয় এডিআর এর মাধ্যমে, তো এটাই সোলেনামা। তারপরে যখন এডিআর এর মাধ্যমে যখন হয়, তো তার পরবর্তী পদক্ষেপটা কি হয় 30 ধারায়, অর্থাৎ সিপিসি এর 30 ধারায় যে বিষয়গুলো, অর্থাৎ কোর্ট একটা ইন্সপেকশন দেয়, ইন্সপেকশন হবে, তদন্ত হবে, এখানে কিছু প্রশ্ন উদ্ঘাটন বা দলিল উপস্থাপন, পরিদর্শন, দলিল আটক তদবির বা স্বীকৃতির উপর রায় প্রাপ্তির তদবির বা লোকাল ইনভেস্টিগেশন হতে পারে। ঠিক আছে, এডিআর এর মাধ্যমে যদি নিষ্পত্তি না হয় তাহলে 30 ধারার পদক্ষেপ নেবে, আর এডিআর এর মাধ্যমে নিষ্পত্তি হলে তো শেষ, কোর্টে আর আসার দরকার নাই। ঠিক আছে, এবার এডিআর এর পরের পদক্ষেপ কি, 30 ধারার পদক্ষেপ। ঠিক আছে, সিপিসি 1928 30 ধারায়। ঠিক আছে, তো যখন দেখলো আদালত, আমি একটু গল্পের স্থলে বলছি আস্তে আস্তে, যে যারা জানে না তাদের ভিতরে যেন একদম গেঁথে যায় বিষয়টা। তো যেহেতু 30 ধারা, যেহেতু বিচার্য বিষয়ের মাধ্যমে, সরি এডিআর এর মাধ্যমে যখন আহ সমস্যার সমাধানটা হলো না, তখন আদালত ফ্রেম অফ ইস্যু, অর্থাৎ বিচার্য বিষয় নির্ধারণ করবে 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, সরি 15 দিনের মধ্যে বিচার্য বিষয়টি ইস্যু নির্ধারণ করে। তো তারপরে টাইম এক্সটেন্ড করে আবার 10 দিন করে। তারপরে আদালত 30 ধারার যে পদক্ষেপ এটা নিবে, অর্থাৎ ইনভেস্টিগেশনে যাবে বিষয়গুলো, দলিল, এই ইনভেস্টিগেশনে আসে যে দলিলের ইনভেস্টিগেশন হতে পারে, বা লোকাল ইনভেস্টিগেশন হতে পারে, বা স্বীকৃতির উপর রায় বা প্রাপ্তির বিচারক তদবির হতে পারে, দলিল পরিদর্শক বিষয়ক তদবির হতে পারে, এই সমস্ত বিষয় কিছু কিছু থাকে। তারপরে আদালত এইগুলো তথ্য উপাত্ত নেওয়ার পরে আদালত যে পরবর্তী যে স্টেপটা থাকে সেটা হচ্ছে এসডি, তাই না? এসডি অর্থাৎ সিটিং ডেট, চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য করবে, অর্থাৎ দুই পক্ষের মধ্যে একটা চূড়ান্ত শুনানির জন্য ফাইনালি একটা দিন ধার্য করবে, এটাকে বলে এসডি। তো এসডির পরে এই যে শুনানির যে দিন ধার্য করলো, তারপরে হবে চূড়ান্ত শুনানি, যেটাকে বলে পিএইচ, প্রিএম্পটরি হিয়ারিং, তাই তো? এফপিএইচ, তাই না? এফপিএইচ ফাইনাল প্রিএম্পটরি হিয়ারিং হবে, তার আগে পিএইচ একবার হবে, পিএইচ এর পরে প্রিএম্পটরি হিয়ারিং হবে, তারপরে এফপিএইচ হবে, চূড়ান্ত শুনানি। এই চূড়ান্ত শুনানির সময় আদালত কি করে, যে সাক্ষীর উপর সমন ইস্যু করবে, তারপরে সাক্ষী যদি উপস্থিত না হয় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নিবে। তারপরে এটা হতে পারে যে চূড়ান্ত শুনানির সময় যদি আহ জবানবন্দি হতে পারে, যেটা হচ্ছে যে এক্সামিনেশন অফ সিপ, তারপরে জেরা হতে পারে যেটা বলে ক্রস এক্সামিনেশন, তারপরে পুনরায় আবার জবানবন্দি হতে পারে রি এক্সামিনেশন, তারপরে পুনরায় আবার বিবাদী পক্ষের আইনজীবী পুনরায় আবার রি ক্রস এক্সামিনেশন নিতে পারে বা জেরা করতে পারে।
এই সমস্ত বিষয়গুলো এই চূড়ান্ত শুনানিতে দেখি। আবার বৈরী সাক্ষ্যের বিষয়গুলো আসে, দেখা যাচ্ছে যে সাক্ষী এসে উল্টাপাল্টা বলছে, হোস্টাইল কথাবার্তা বলছে, বা আপনার পক্ষের সাক্ষী আপনার বিপক্ষে দিচ্ছে। এই সমস্ত কার্যকলাপ কিন্তু হয়ে থাকে এই স্টেজে। তারপরে আদালত চূড়ান্ত শুনানির যে সাক্ষ্য গ্রহণ করবে, দলিল আলাদি পরীক্ষা করবে। এই বিষয়টা হয়ে যাওয়ার পরে পরবর্তী যে স্টেপ থাকে সেটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে যুক্তি তর্ক, যুক্তি তর্ক শুনানি। ঠিক আছে, অর্থাৎ দুই পক্ষের মধ্যে তাদের এই যে আহ যে রায় বা এফপিএইচ বা পিএইচ এ যে সমস্ত কথাবার্তা গুলো বা ইন্সপেকশন 30 ধারায় যে বিষয়গুলো আবিষ্কার হয়েছে, এই সমস্ত বিষয়গুলোর উপরে ভিত্তি করে দুইজনের কৌশলী তারা একটা আর্গুমেন্ট করবে, যুক্তিতর্ক কারটা আসলে বেটার হবে বা কার যুক্তিতর্কের ভিতর সত্যতা পাওয়া যাবে, এটা আদালত শুনবে। আর্গুমেন্ট শোনানোর পরে আদালত কি করবে, ফাইনালি একটা রায় প্রকাশ করবে। রায় কিন্তু শেষ না, রায় প্রকাশ করবে। রায় প্রকাশের 7 দিন পর এর মধ্যে রায় লিখবে, ঠিক আছে, রায় প্রস্তুত করবে, এবং এই বিষয় হয়ে যাওয়ার পরে 7 দিন পর আদালত ফাইনালি কি করবে, ডিক্রি জারি করবে। ডিক্রিটা হচ্ছে মামলার চূড়ান্ত নিষ্পত্তি। আদালত যে পক্ষের যে কোনো পক্ষের বিরুদ্ধে রায় দেবে, আর যে কোনো পক্ষের পক্ষে হচ্ছে রায় দেবে। হুম, এই যে রায় যে দিল, এই রায় কিন্তু দেওয়ার পরে এক্সিকিউশন করবে এই ডিক্রি জারিকারী আদালত। আবার ডিক্রি জারিকারী আদালত এই রায়টা কিন্তু এক্সিকিউশন করবে। ঠিক আছে, তারপরে মামলা এই জায়গাটা যে কি কি হয়, ডিক্রি জারি মোকদ্দমা আদালত, ডিক্রি জারি আদালত মোকদ্দমাটা গ্রহণ করবে, তাদের প্রক্রিয়া অনুযায়ী মামলাটা প্রসেস করবে। দখল অর্পণ ক্ষেত্রে যদি দখল অর্পণের বিষয় হয়, তাহলে দখল অর্পণের ক্ষেত্রে ফি আদেশের যে স্থাবর বা অস্থাবর সম্পত্তির যদি কোনো ফি আদেশ দেওয়ার দরকার হয় সেগুলো করবে। যদি চুক্তি প্রবলের বিষয় থাকে তাহলে এক্সিকিউশন করবে। যদি এখানে চিরস্থায়ী যে নিষেধাজ্ঞার বিষয়টা, যেটাকে এসআর অ্যাক্টের 52 তে বলা আছে, অস্থায়ী নিষেধাজ্ঞা 54 এ আছে স্থায়ী নিষেধাজ্ঞা, তারপরে 55 এ বলা আছে কম্পালসারি বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, তারপরে 57 এ বলা আছে এসআর অ্যাক্টের যে নেতিবাচক যে বিষয়গুলো 11টা বিষয়। এই সমস্ত যে প্রসেস গুলো আছে ডিক্রি জারি আদালত কিন্তু এগুলো মেনটেন করবে। হ্যাঁ, তারপরে জারি মোকদ্দমা ফাইনালি নিষ্পত্তি করে দিবে। তো এইটাই ছিল আসলে পুরোটাই প্রসেস। ঠিক আছে, আমি আহ মাহবুব ভাই, আমি আসলে এই বিষয়গুলোর শুধুমাত্র ইন্ডেক্স গুলো আলোচনা করলাম। মাহবুব ভাই শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। শুধুমাত্র ইন্ডেক্স গুলো আলোচনা করলাম। তো এইটার আসলে জানতে গেলে মানে পুরো দেওয়ানি প্রসেস, যেমন আহ শুধুমাত্র আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, লিখিত জবাবে, লিখিত জবাবটা কেমন হবে, লিখিত জবাবে কোন কোন বিষয়গুলো লিখতে হবে, অতিরিক্ত জবাব কি, জবাবের বিধানগুলো কেমন হবে, জবাব লেখার পর আদালতের করণীয় কি, তারপরে ইস্যু বা বিচার্য বিষয়ে কি কি ফ্যাক্ট থাকে, ইস্যু বা গঠনের সময় সময় কতদিন, তারপরে ইস্যু গঠনের ক্ষেত্রে আদালত কোন বিষয়গুলো পর্যালোচনা করবে, কোনগুলো আপনার প্রয়োজন নাই, তারপরে নোটিশ বা সমন ইস্যুর ক্ষেত্রে নোটিশ ইস্যুর বিধি কি, সেরেস্তাদারের করণীয় কি, পদাতিক সমন জারির পদ্ধতি কি, ডাক সমন কি, তারপর ডাক সমনের ক্ষেত্রে যদি রিফিউজ হয় তাহলে সেক্ষেত্রে অন্যথায় পন্থায় বা সমন জারির পদ্ধতি কি, বিকল্প পন্থায় সমন জারি কি, বিশেষ পন্থায় সমন জারি বা নোটিশ কি, জারিকারক কি। এগুলো আসলে হিউজ একটা ইয়ে। হ্যাঁ, এগুলো মানে মামলার A to Z জানার জন্য
7-8টা ক্লাস লাগে, বুঝছেন? এটা কিন্তু একটা মানে কোর্স হয়, বুঝছেন? এটা কিন্তু একটা কোর্স হয়, তো শুধুমাত্র সিভিল রিলেটেড। এটা কিন্তু হিউজ একটা আমি আসলে এটা আমার কনসেপ্টই আসেনি, যে আমি ভাবছি এটা আপনারা জানেন অনেকে, কিন্তু এটা একদিনের নয়, 7-8টা ক্লাস লাগে মিনিমাম এখানে পুরাটা। তো এটা যদি কখনো সুযোগ সুবিধা হয় শুধুমাত্র সিভিল মামলার প্রসেস জানার জন্য, এটা কিন্তু একটা একটা আইডিয়া হয়ে গেল। মাহবুব ভাই, আপনারা চাইলে এখানে একটা প্রস্তাব করতে পারেন, যদি কোচিং কর্তৃপক্ষ রাজি হয়। হ্যাঁ, এটা আসলে জানার জন্য খুবই দরকার, যারা প্র্যাকটিস করে তাদের তো খুবই গুরুত্বপূর্ণ। কি আলাউদ্দিন ভাই? তো এটা আপনারা আলোচনা করে দেখেন, হ্যাঁ, যদি কখনো সুযোগ হয় সিভিল মামলার আদ্যোপান্ত এরকম একটা কোর্স করা যায় কিনা, তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হবে না। আমি তো জাস্ট ইন্ডেক্স বললাম। আচ্ছা, মুস্তাক ভাই, এখানে ওই যে কোন পর্যায়ে পর্যন্ত আমরা ডকুমেন্ট আদালতে অ্যাকসেপ্ট করবে, আমাদের দলিল বা বিভিন্ন ডকুমেন্ট অ্যাকসেপ্ট করবে কোন পর্যায়ে পর্যন্ত? এটা আসলে ফাইলিং এর সময় মূলত সবকিছু দিয়ে দিতে হয়। মানে মূলত তারপরে ফাইলিং মামলা যখন ফাইলিং কোনো করবেন কিছু দিয়ে দেবেন। যদি সিভিল মামলার ক্ষেত্রে যেমন যেমন মনে করেন দলিলের বিষয়টা হচ্ছে যে আহ, এটা বিভিন্ন সময় মামলা যে কোনো স্টেজে আদালতের কাছে সময় নিতে হয়, আবেদন জানাতে হয়। যেমন দলিল দাখিল করব, আহ তো দলিলের জন্য বা দেখা যাচ্ছে যে স্টেজ গুলো থাকে, এসডির জন্য স্টেজ থাকে, তারপরে থাকে প্রিএমটরি হিয়ারিং এর জন্য যেগুলো আলোচনা করলাম, তার দলিল দাখিলের জন্য, ইন্সপেকশনের জন্য। তাছাড়া আদালত আপনার কাছে দলিল দাখিল করতে বললো, আপনার দলিলটা নাই, আপনি আবেদন করলেন, একটা সময় চাইলেন। এটা আসলে আদালতের যে কোনো মুহূর্তে আদালতের কাছে যে কোনো স্টেপে যে আদালতের কাছে প্রিয়ার দিয়ে ওইটা টাইম চাইতে হয় আর কি, বুঝছেন? সিভিলের এই প্রসেসটা আসলে হিউজ একটা প্রসেস। এটা আমি তো জাস্ট ইন্ডেক্স বললাম। এটা আসলে এক একটা, যেমন এই যে আরজি দাখিল, এই আরজি দাখিলটাই একটা ক্লাস। নোটিশ ইস্যু একটা ক্লাস। জবাব দাখিলে একটা ক্লাস। এডিআরই একটা ক্লাস। তারপরে ইস্যু, ফ্রেম অফ ইস্যু এবং 30 ধারা, এটাই একটা ক্লাস লাগে। এসডি এবং একটা কোর্স পিএইচ, করেন, একটা এটাই কোর্স একটা ক্লাস লাগে। আর্গুমেন্ট একটা এবং কোর্স রায়ের করেন। জন্য একটা ক্লাস লাগে। ডিক্রির জন্যই একটা ক্লাস লাগে, বুঝছেন? এটা আসলে এক একটা ক্লাস ছাড়া হিউজ পরিমাণ, প্রায় 1.5 ঘন্টা আলোচনা করা লাগে, 1 থেকে 1.5 ঘন্টা। না, এটা তো একটা এটাই কোর্স আর কি। চালু করে দেন, আছি এটা আমরা। আমার ক্ষমতা নাই, আমার এখতিয়ারের বাইরে। আপনারা যদি প্রস্তাব দেন, কোচিং কর্তৃপক্ষ যদি অ্যাকসেপ্ট করে, তাহলে সেই ক্ষেত্রে এটা আচ্ছা, আমি করতে পারবো না। এটা আহ আপনারা যদি কোচিং কে ওই কনভিন্স করতে পারেন তাহলে, তাছাড়া আমার পক্ষে সম্ভব না কিন্তু এটা। ওকে ওকে। তো এই হলো বিষয়। আর আর কি বলবো, বলেন, আর কোনো কিছু জানার থাকলে বলেন। আর আমি একটা ভেটিংটা দেখাই দিই, হ্যাঁ, ভেটিংটা দেখানোর দরকার আছে, একটু শেষ করি এটা। আর আপনাদের জন্য একটা স্পেশাল শিট আছে, আমি প্রত্যেকটা ব্যাচেই দিয়ে থাকি। ল্যান্ডের সময় মানে আপনারা পেয়েছিলেন 2টা স্পেশাল শিট, পাইছিলেন না মাহবুব ভাই, আলাউদ্দিন ভাই? স্পেশাল শিট ল্যান্ডের সময় পেয়েছিলেন কিনা? মনে হয় না, মনে পড়ছে না এরকম পেয়েছি। আমি আমি কিন্তু প্রত্যেকটা কোর্সে 2টা করে স্পেশাল শিট দিই। তো এই কোর্সেও কিন্তু তাহলে আপনারা পেয়ে যাবেন, নক দিয়েন। আমার মনে হয় যে আমি ল্যান্ডে দিয়েছিলাম, আপনারা হয়তো আইডেন্টিফাই করতে পারছেন না। এটা আমি একটু আজকের মিটিংটা খুব দ্রুত আলোচনা করব, আপনারা খুব সহজেই বুঝবেন। দেখেন, বিষয়টা হচ্ছে এক পাশটা দেখেন, এই এই পাশটা বাদী, ঠিক আছে, আর এই পাশটা আছে বিবাদী, ঠিক আছে। অর্থাৎ, না, আমার ভুল হচ্ছে, সরি, ইনি হচ্ছে বিবাদী আর ইনি হচ্ছে বাদী, ঠিক আছে। তো ইনি বাদী, মামলা করেছে এই বিবাদের বিরুদ্ধে। এখন আমরা বরাবরের মতো ভেটিং করতে গেলে আমি বলেছিলাম যে আমাদের প্রথমত এই যে বাম পাশে দাগ আর ডান পাশে খতিয়ান নাম্বার আমরা লিখবো।
তার আগে আমাদের দাগ ভাঙাইতে হবে, হ্যাঁ। বলেছি দাগ ভাঙানো একটা রিপোর্ট লাগবে, হ্যাঁ, বলেছিলাম মনে আছে? তো প্রথমত আমাদের এই যে মনে মনে করেন এই দাগে মামলা বিএস দাগ 1343, এই দাগ নিয়ে মনে করেন ইস্যু বেটিংটা করতে হবে। এই দাগে কেউ একজন নামজারি মামলা করেছে, অর্থাৎ একজনের জমি খারিজ করে নিয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই দাগটা ভাঙাইতে হবে। দাগ ভাঙানোর নিয়ে আমি একটা ফরম্যাট দেখিয়ে দিচ্ছি। এই যে যেমন হয়ে গেল, আমি যেটা দেখাতে চাইছিলাম এটা না, দাঁড়ান একটু ওয়েট করেন আমি। হুম। এটা দেখাতে চাইছিলাম, হ্যাঁ। নাকি এবার দেখি দাগ। আচ্ছা, দাগ ভাঙানোর রিপোর্ট হচ্ছে অন্য একটা লেকচারে আছে, দাঁড়ান একটু সময় দেন। এটা কেন? এই যে এটার মধ্যে দাগ ভাঙানোর রিপোর্ট আছে, এই যে দেখেন দাগ ভাঙানোর রিপোর্ট, হ্যাঁ। তো এই যে দাগ ভাঙানো, অর্থাৎ আমার দাগ মনে করেন এই যে দিয়ারা দাগ 5104, এই মামলা হয়েছে দাবিকৃত সম্পত্তি মানে এই 35 নিয়ে মামলা হয়েছে। এখন আমাকে এই দাগের এগেনস্টে আমাকে কি করতে হবে, দাগ ভাঙাতে হবে। দেখেন সিএস দাগ, দেখছেন? সিএস দাগ কত, ওই যে শিটের উপর শিট ফেলে এটাকে বলে, এটা হচ্ছে সিএস দাগ। তারপর এটা এস এ দাগ, এটা হচ্ছে আর এস দাগ, ঠিক আছে? তো এইভাবে কিন্তু দাগ ভাঙাইতে হবে, হ্যাঁ, এইভাবে দাগ ভাঙাতে হবে, দেখছেন? উপরে কেস নাম্বার থাকলে দিবেন, বাদী বিবাদের নাম, সিএসআরএস দাগ ভাঙানোর রিপোর্ট। আর এই যে যেটা নোটিশ, এই যে মিস কেস একটা নোটিশ, নোটিশটা এইভাবে এই পাশে এক পাশে দেখেন বাদী পক্ষের নাম, এক পাশে নাকি বিবাদী পক্ষের নাম। এই যে এই নোটিশের মধ্যে এইভাবে জমি জমার যদি মামলা হয় তাহলে এভাবে নোটিশ দেওয়া থাকে। এখানে দেখেন এভাবে দেওয়া আছে, আপনারা এই যে দেখেন নামজারি নম্বর, মামলা নম্বর, কয় তারিখে হাজির হবেন, তফসিলের মধ্যে দেখেন বিএস দাগ দেওয়া আছে, আর এস খতিয়ান নম্বর, বিএস খতিয়ান নম্বর, এইভাবে উল্লেখ করে আপনাকে কিন্তু এসিল্যান্ড থেকে একটা নোটিশ দেবে। এই নোটিশের মারফত আপনার মামলা করতে হবে বা জবাব দিতে হবে, ঠিক আছে? এটা দাগ ভাঙানোর রিপোর্ট। এখন মিটিংটাই দেখাই, এখানে ওপিনিয়ন আছে দেখেন। বিএস দাগ 512, সরি বিএস দাগ 1079, আর এস দাগ 512। আবার দেখেন দাগ নম্বর, ও এই পাশে সরি এই পাশে খতিয়ান নম্বর, বিএস খতিয়ান 512, 1019, আর আর এস খতিয়ান 512। আবার দেখেন আর এস দাগ নম্বর 841, বিএস দাগ নম্বর 49, জমির পরিমাণ 35। এখন দেখেন আমি দুইটা ভেটিং একসাথে এখানে কিভাবে করি। আর এস খতিয়ান 512, বুঝলেন? 512 খতিয়ান আমরা চলে যাই, অনেকগুলো ডকুমেন্টস আছে দেখেন। 512 এটা হচ্ছে বাদীর ডকুমেন্টস, এটা না। আহ এই দেখেন 512 খতিয়ান। এই 512 খতিয়ানে আমাদের মালিক আছে দেখেন এখানে আয়েন আলী, সাহেব আলী, আর একটা স্বপন আলী, ধরে নিলাম বাবা কিয়ামত আলী বা কেরামত আলী। তো এদের অংশগুলো কি বুঝতে পারছেন? 5 আনা 6 গুণা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি। 4 আর 1 5 আনা, 5 আনা ও 6 পাঁচ ঘন্টা না। 2 করা 2 ক্রান্তি, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? তো এখন আমরা দেখেন এখানে পর্চাতে আমাদের নামগুলো ছিল, দেখেন কি কি নাম ছিল। আয়েন আলী, সাহেব আলী এবং হজরত আলী।
আমরা প্রথমে লিখেছি সিএস হোয়াট চিহ্ন দিয়েছি, সিএস হোয়াট চিহ্ন দিয়েছি। অর্থাৎ এখানে যদি সিএস থেকে মালিকানা চেন যদি টানার দরকার থাকে, ওই দাগ নম্বর ধরে ওখানে খতিয়ানে যারা আসছে তাদের নাম লিখতে হবে। আমি কিন্তু এর আগে বলছিলাম একটা ক্লাসে। তারপর এসে হোয়াট চিহ্ন দিয়েছি, মানে আমার কিন্তু এসে লাগছে না। যদি আপনাদের এসে দরকার হয় তাহলে এসে দাগ ধরে খতিয়ান বের করে এসে তে যারা মালিক আছে তাদের ওয়াইজ টানতে হবে। আমার লাগছে মূলত এখানে আরএস থেকে, এই জন্য আমি এখানে আরএস থেকে করেছি। স্যার একটা কোশ্চেন করব। একটু পরে করেন, একটু এটা দেখাই দিই। হ্যাঁ, তারপরে এই যে আরএস পর্সাতে দেখেন আয়ন আলী, সাহেব আলী আর হজরত আলী। তো এখন এরা কিন্তু এই যে 5 আনা 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি হিস্সায় সবাই একই। 5 আনা 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি হিস্সায় দেখেন সবাই এক, এবং সবার বাবার নাম কি? কেরামত আলী, অর্থাৎ কেরামত আলীর সন্তান। এই 3 সন্তান দেখেন সবাই দাগে পেয়েছে 46% জমি। এবার দেখেন আমি তো পর্চা পাইলাম, পর্চা দেখে আমি নামগুলো লিখলাম। না, আমি কিনেছি হজরত আলীর যে ওয়ারিশ, ঠিক আছে, তাদের কাছ থেকে কিন্তু কিনিনি। দেখেন আমার মালিকানা চেনে এটা, আমার মালিকানা চেনে যে এটা, এই যে এটা দেখেন এইভাবে আমি দিয়েছি, এভাবে দিকে একটা দাগ দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ আমি এই জাফর, স্বপন, খোকন মিয়ার কাছ থেকে কিনেছি এই দলিল মিলে। আমি এসে এটা আমি বিএস মিউটেশন করেছি, যেখানে বিএস খতিয়ান নম্বর এবং বিএস মিউটেশন নম্বর। এখানে আমি দেখতে পাচ্ছি এই যে স্বপন মিয়ার নাম, এই স্বপন মিয়া কিন্তু আমার বিরুদ্ধে মামলা করছে। অর্থাৎ এই যে স্বপন মিয়া আমার বিরুদ্ধে মামলা করছে, মামলার বাদী দেখেন আমি লিখে রাখছি। বিএস এ যে এর রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হয়েছে বিএস খতিয়ান নম্বর 1788, এই বিএস খতিয়ান 1780, এই বিএস খতিয়ানে দেখেন 1780 খতিয়ানে আমরা যাই, দেখেন এই যে দেখেন 1780 খতিয়ানে আমরা যাই, যে দেখি এই যে এই বিএস খতিয়ানে আমরা যে দেখলাম আহ স- আহ এই বিএস খতিয়ানে আমরা কি দেখলাম যে স্বপন মিয়ার নাম আছে। দেখেন স্বপন মিয়ার নাম আছে, ইনি 51 দাগে 35% জমি খারিজ করেছে বা জমির মালিক রেকর্ড। এই স্বপন মিয়াই আমার মামলা করেছে। এখন স্বপন মিয়া আমার নামে মামলা করেছে, বিএস রেকর্ডে স্বপন মিয়ার নাম, আর আরএস রেকর্ডের নাম হচ্ছে এই যে আহ এই 3 জনের নাম, আয়ন সাহেব, এবং আরেকটা কি, তার বাবার নাম কেরামত আলী, যেটা আমি ব্যাটিং এর মধ্যে দেখালাম। কি কি নাম? আচ্ছা, হজরত আলী। এই 3 জন। এখন আমি কার কাছ থেকে সম্পত্তি কিনেছি দেখেন, 58-24 দলিল মূলে এই জাফর, স্বপন এবং খোকনের কাছ থেকে আমি প্রপার্টি কিনেছি। তার মানে আমি খোকনের হজরত আলীর যে সন্তান স্বপন মিয়া, স্বপনের কাছ থেকে কিনেছি 58-24 দলিল মূলে। একটু দলিলটা দেখার দরকার আছে এখন আমাদের। ওহো, সরে গেল। 58-24 দলিলটা আমরা দেখবো, এটা আমার দলিল। এই যে দেখেন 58-24 দলিল মূলে, এই দলিল আপনারা খেয়াল করবেন তারিখটা কত, 2013 সাল, 2013 সালের দলিল। দেখেন 2013 সালের দলিল। এখন এই দলিলে আমরা একটু যে দেখি, আহ এই যে জাফর, জাফরের বাবা হজরত আলী, তবে দেখেন স্বপন মিয়া বাবা হজরত আলী, মৃত খোকন মিয়া, এই 3 জন কিন্তু আমাদের লেখছে দলিল বিক্রি করছে আমাদের। এই আমরা কি করে বুঝবো? দেখেন দলিলের আমি বলেছি যে 25 বছরের মালিকানার ধারাবাহিক যে বিবরণী, দেখেন এই অংশটার ভিতরে লেখা আছে যে আরএস খতিয়ান নম্বর 512, দেখেন কালার করে দেওয়া আছে, আরএস খতিয়ান নম্বর 512 ও আরএস দাগ নম্বর 980। তাহলে আমাদের দাগ নম্বর খতিয়ান নম্বর ছিল 512, দাগ নম্বর 980 মিলেছে? বলেন তো, মিলছে দাগ এবং খতিয়ানে? দাগে নিজ নাম রেকর্ডভুক্ত করিয়া ভোগ দেখা থাকা অবস্থায় 3 থেকে 5 নং দলিল দাতা পিতার ওয়ারিশ সূত্রে মালিক। তখন 3 থেকে 5 নম্বর দাতা কারা?
এই যে দেখেন লেখাই আছে দলিলের মধ্যে, 3 নম্বর আছে জাফর, 4 নম্বর স্বপন মিয়া, 5 নম্বর খোকন মিয়া। এখন দেখেন আমি ভেটিং এর মধ্যে এই 3 জনের নাম লিখেছি। দেখেন এই 3 জনের কাছ থেকে আমি ক্রয় করেছি 5824 দলিল মূলে। এখন যে আমি ক্রয় করলাম সম্পত্তিটা, ক্রয় করার পরে আমি কিনলাম, কেনার পরে দেখলাম এই বিএস খতিয়ানে যে এই স্বপন মিয়ার নাম উঠে গেছে এই 5154 দাগে। কিন্তু আমি কি করছি, আবার জমিটা খারিজ করেছি এখানে আমার নামে, কিন্তু বিএস রেকর্ডটা কিন্তু মামলার বাদী স্বপন মিয়ার নামে। আচ্ছা, এটা আমি আমার সাইডটা বেটিং করলাম, তার মানে আমার রেকর্ডটা মিস্টেক হয়েছে। এখন এখন আমার জাস্টিফাই করতে হবে যে মামলা করেছে যে জমি নিয়ে, তার দলিল বা কাগজপত্র দেখতে হবে যে সে কিভাবে মালিক হয়েছে, সে আমার আগে মালিক হয়েছে কি না। বা আমি তো স্বপনের কাছ থেকে কিনেছি, কিন্তু তার যেহেতু দেওয়ার রেকর্ড আছে, নিশ্চয়ই তো একটা ফ্যাক্ট আছে। তো যখন তার কাগজগুলো আমরা নিব, দেখেন তার কাগজটা কি, সে কি করছে, দেখেন টানছি আমি, এই ব্যক্তি আবার কি করছে, যে এই দেখেন জাফর, স্বপন, খোকন, দেলোয়ার, মোহাম্মদ জাকারিয়া, জাফরিন বা আর একজন, এরা সবাই এই 2103 দলিল মূলে সাহেব আলীর কাছে বিক্রি করছে। কার ওয়ারিশ? হজরত আলীর ওয়ারিশ। ভালো করে বুঝতে পারছেন? সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? বুঝতে হ্যাঁ পারছি। শুনতেছি। দেখেন আমরা কিন্তু স্বপন মিয়ার কাছ থেকে, খোকন মিয়ার কাছ থেকে কিনেছি, কিন্তু দেখেন আমরা কিনেছি কত সালে? আমরা কিনেছি কত সালে? 99 সালে। আসলে কি 99 সাল নাকি লেখা ভুল গেছে? 5824 দলিলটা দেখি, আমার তো মানে 13 সালে। আটান্ন না, চব্বিশ দলিল, 24 আর 99 টাকা। দাঁড়ান দেখি 5824 দলিলটা আগে যাই। এটা আমাদের 13 সালে, আমাকে লেখা ভুল আছে, এই যে 13 সালের দলিল দেখেন উপরে, 22 আমাদেরটা 9 তারিখ। 13 সালে। হ্যাঁ আমাদেরটা 13, দেখছেন উপরে, একদম উপরে আটান্ন হ্যাঁ হ্যাঁ। চব্বিশ 13। আমার একটু লেখা ভুল হয়েছে। তাহলে এখন আমরা কি করলাম, দেখেন ভেটিং এর মধ্যে দেখলাম যে আমাদের দলিলটা 13 সালের দলিল। আবার দেখেন আমরা এই যে জাফর, স্বপন, খোকনের 3 জনের কাছ থেকে কিনেছি 5824 দলিল মূলে, কিন্তু ওরা কি করছে, আর একজন এই যে হজরত আলীর ওয়ারিশরা, তারা কি করছে, জাফর, স্বপন, খোকন, দেলোয়ার, জাকারিয়া, জাফরিন এবং স্ত্রী জাফরিন, পুত্র জাফরিন, এখানে একটু নামটাও ভুল আছে, 2 জনের নাম জাফরিন হয়ে গেছে, স্ত্রীর নাম অন্য একটা হবে। ঠিক আছে, একটু লেখার ভুল। যাই হোক, আমরা দলিলে যাই, 2103 দলিলে চলে যাই সরাসরি, তাহলে দেখতে পারবো 2103 দলিলটা কই। এই যে 2103 দলিল, এই দলিল দেখেন সাহেব আলী হচ্ছে গ্রহীতা, আর দাতা দেখেন কারা, এই যে দেখেন দাতা, সবাই একটু খেয়াল করে দেখেন বুঝতে পারবেন দাতা কারা। এই যে দেখেন 1 নম্বরে কে, এই যে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে খোকন, 3 নম্বর মোহাম্মদ হচ্ছে আনোয়ার খোকন, হোসেন। হ্যাঁ। তো তারপর 4 নম্বর হচ্ছে জাকারিয়া, জাফরিন, হজরত আলী। তো যাই হোক, এরা মোট 6 জন। এরা হচ্ছে গ্রহীতা হচ্ছে সাহেব আলী, 2103 দলিল মূলে। তাই সেই ভেটিং এর মধ্যে আমরা এটা দেখলাম। জমির পরিমাণটা কত এখানে, জমির পরিমাণ কত, আমরা তফসিলে যাব। এই দলিল মূলে কতটুকু কিনছে দেখেন, 46 শতাংশ দেখেন। ঠিক আছে, তার মানে হজরত আলীর যে ওয়ারিশ, হজরত আলী কত, দেখেন মালিক কতটুকু, 46 শতাংশ না দাগে, এই দাগে যারা 46 মানে পুরোটা, হজরত আলী, হজরত আলীর দাগে কতটুকু বের হয়েছে দেখেন তো, 5 আনা 6 গুণা 2 কড়া 2 ক্রান্তি হিসায় কতটুকু মালিক দাগে, 46%। 46 শতাংশ। তো দেখেন এই 46 শতাংশ জমি কিন্তু এর ওয়ারিশটা কিন্তু বিক্রি করে দিয়েছে 1999 সালে। সবাই যারা ওয়ারিশ ছিল, পুত্র স্ত্রী সবাই মিলে এই সাহেব আলীর কাছে বিক্রি করছে। দেখেন 2103 দলিল মূলে 99 সালে। আবার এই সাহেব আলী আবার 1373 দলিল মূলে, 1373 দলিল মূলে, আমরা 1373 দলিলটা যাই। এই দেখেন 1373 দলিল মূলে, এই দেখেন স্বপন মিয়া গ্রহীতা, আর দাতা আছে সাহেব আলী। সাহেব আলী কিন্তু বিক্রি করে দিয়েছে দেখেন,
ঠিক আছে, এই দেখেন 2003 সালে, ঠিক আছে। তাহলে স্বপন মিয়া কিন্তু অলরেডি কিনে নিয়েছে কার কাছে? সাহেব আলীর কাছে। আর সাহেব আলী কাদের কাছে কিনছে? হযরত আলী ওয়ারিসদের কাছে 1999 সালে। দেখেন আমরা না বুঝে কিনেছি এই প্রপার্টিটা মিডিয়া ধরে। তো দেখেন এরা তিনজন কিন্তু পূর্বেই 99 সালে বিক্রি করে দিয়েছে, আমরা সেটা কিনেছি 2013 সালে। আমাদের কেনা কি সঠিক? আপনাদের পুরোটাই তো ভুল হয়েছে। না পুরাই সঠিক। ভুল। তার মানে আমাদের কিন্তু ওয়ারিশ সনদ, আমি বারবার করে বলেছিলাম যে আমাদেরকে সবসময় একটা ওয়ারিশ সনদ নিতে হবে, ওয়ারিশ সনদ নিতে হবে। তারপরে বা যে বিক্রি করতে চাচ্ছে তার দলিলের ডকুমেন্টস নিতে হবে। দেখেন আমি এখানে দেখেন পরবর্তী সময় কিন্তু যে যে বাদী তার ডকুমেন্টস গুলো উঠিয়েছি। তো আমার এর আগে সম্পত্তি যারা কেনাবেচা করেছে, এ দেখেন বাদীর ডকুমেন্টস আমি বাম পাশে লিখে রাখছি, বাদীর ডকুমেন্টস। তো এই যে বাদীর ডকুমেন্টস দেখেন এখানে আমার এই বিষয়গুলো, আমি যদি প্রপার্টিটা কিনতাম তাহলে এই সম্পত্তিগুলো কেনার আগে আমি এই দলিলগুলো উঠাতাম, নিতাম, নেওয়ার পরে আমি তারপরে ভেটিং করে তারপর তা কিনতাম। তারপর দেখেন আমাদের কেনাটা ভুল। এখন এটার আমার একটা ওপিনিয়ন দিতে হবে। দেখেন ওপিনিয়ন দেয়া যে বাদীর মালিকানা, দেখেন আমি লিখছি আপনাদের এই ওপিনিয়নটাই কিন্তু দিতে হবে। RS 890 দাগে রেকর্ডীয় মালিক আইন আলী, সাহেব আলী, হজরত আলী। পরবর্তীতে হজরত আলী 6 পুত্র যথাক্রমে জাফর, দেলোয়ার, খোকন, 4 নম্বরে মোহাম্মদ স্বপন, 5 নম্বরে জাকারিয়া, 6 নম্বরে জাফরিন ও এক স্ত্রী, ওটা হানি বিবি হবে। হানি বিবি উভয়ই রেস্ট্রিক্টেড দলিল 2103 যার তারিখ 28/8/2099 মূলে মোহাম্মদ সাহেব আলীর নিকট 45% জমি বিক্রি করেন, অথবা সাহেব আলী রেস্ট্রিক্টেড দলিল নম্বর 1373 তারিখ এত মূলে বাদী স্বপন মিয়ার কাছে 90% জমি বিক্রি করেন। এবার এটা হচ্ছে বাদীর মালিকানা। এবার বিবাদীর মালিকানা মানে আমার মালিকানা। বিবাদী পক্ষ রেকর্ডীয় মালিক হযরত আলী, পিং কেরামত আলীর পুত্র যথাক্রমে জাফর আলী, স্বপন, খোকন এর কাছে 35% জমি ক্রয় করেন। এবার আমার ফাইনাল ডিসিশন দেখেন, পর্যালোচনা। আমি এখন কি ডিসিশন দিব যে আমাকে ভেটিংটা দিয়েছে? হযরত আলীর ওয়ারিশ 6 পুত্র জাফর, দেলোয়ার, খোকন, মোহাম্মদ স্বপন, জাকারিয়া, মোহাম্মদ জাফরিন এবং এক স্ত্রী হানি বিবি উভয় আহ কোম্পানির কাছে ক্রয়ের পূর্বে রেজিস্ট্রিকৃত 2103 দলিল মূলে সাহেব আলীর নিকট 46% জমি সাব বিক্রয় করেন, অথবা সাহেব আলী এত দলিল মূলে স্বপন মিয়ার নিকট জমি বিক্রি করেন। সুতরাং বিবাদী পক্ষের 35% জমি ক্রয় করা সঠিক হয়নি। এই আপনারা এই সিদ্ধান্তটাই কিন্তু আপনাদের দিতে হবে, ঠিক আছে? তাহলে কি ক্লিয়ার? এটা হচ্ছে ওপিনিয়ন। তো এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি যে ভেটিং জিনিসটা আসলে মাথা খাটাই করতে হবে, ডকুমেন্টস গুলো নিয়ে সুন্দর করে অ্যানালাইসিস করে তারপরে করতে হবে, ঠিক আছে? স্যার এখানে কোনটা আসল সেটা বোঝার উপায়টা কি স্যার? অলরেডি তো মানে বুঝে কারা? গেছেন, অলরেডি তো বুঝে গেলেন না কার মালিকানাটা সঠিক। এই যে এই মালিকানাটা সঠিক, এর চেনটা সঠিক, অর্থাৎ যার রেকর্ড স্বপন মিয়া, যার বিএস রেকর্ড, তার মালিকানাটাই সঠিক। এর দলিল দেখছেন না? কত সালের দলিল? 99 সালে। এই যে ওয়ারিশরা, এই যে হযরত আলীর যে এতগুলো ওয়ারিশ আছে, এই ওয়ারিশরাই তো সবাই সাহেব আলীর কাছে বিক্রি করেছে, সাহেব আলী স্বপনের কাছে বিক্রি করেছে, যে এখন বিএস রেকর্ড। আর আমি যার কাছ থেকে কিনেছি মাত্র 3 জন ব্যক্তির কাছে সব সম্পত্তি কিনেছে, এদের সব সম্পত্তি, তাও আবার কিনেছে 2013 সালে। তাহলে আমারটা কি টিকলো? এর মালিকানা সঠিক? স্যার এখানে তারিখটা কি ভুল আছে? 2013 সাল হবে, এর 1999 না, 2013 সাল হবে। জি স্যার, বুঝতে পারছি। তারপরেও যদি এটা 1999 সাল হতো তারপরও ভুল হতো, কারণ আমি তো মাত্র 3 জনের কাছে সবার সম্পত্তি কিনেছি। এই 4 জন সম্পত্তি পাবে না বা 5 জন সম্পত্তি পাবে না, এদের সম্পত্তি দেবেন না। তো এইভাবে আপনাদের বুঝে শুনে সুন্দর করে ভেটিং গুলো করতে হবে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনারা যদি প্র্যাকটিস করেন, ঠিক আছে, সবই সম্ভব। আমি আপনারা প্র্যাকটিস করবেন, আমাকে এই ডকুমেন্টস গুলো মাঝে মাঝে দিবেন, আমি দেখে দেবো। আপনাদের ভুল ত্রুটি হলে সেগুলো আমি সলভ করে দিব। এটাই আসলে, ভুলের ঊর্ধ্বে কেউ না। প্র্যাকটিস করতে করতে একসময় সব ঠিক হয়ে যাবে। তো এই আর কি। তো ক্লাস মূলত কিন্তু শেষ। হ্যাঁ, আপনাদের কোর্স আনুষ্ঠানিকভাবে আমি সমাপ্ত ঘোষণা করে দিচ্ছি এখনই। স্যার আর আপনাদের একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার বলেন। ওই যে সিএস থেকে শুরু করে যে টার্ম দিতে হয়,
সেটা এখানে দেখা যায় বেশিরভাগই হচ্ছে আপনি RS থেকে নিয়েছিলেন, টেনেছিলেন। তো হুম এখন আমাদের একই কাছে যদি বিষয় কেউ আসে, একই বিষয় আমি বারবার করে বলেছি, RS থেকে যে টানতে পারে সিএস থেকে ওটা টানতে পারে। ওই আপনার সিএস যে খতিয়ানটা বা পর্চাটা থাকবে, আমার কোশ্চেনটা আসলে কি হচ্ছে যদি কেউ আমাদের কাছে আসে সেক্ষেত্রে কি আমরা CS থেকেই টানবো নাকি RS থেকে টানলেও হবে? বিষয়টা হচ্ছে যদি এডিসি রেভিনিউ কোর্টে যান আর এসি ল্যান্ডে যান তাহলে RS থেকে টানবেন, আর যদি রেকর্ড সংশোধনের মামলা করতে যান তাহলে সিএস থেকে টানবেন। বুঝছেন? স্যার বুঝি নেই স্যার, আবার একটু যদি বলতেন। যদি এডিসি রেভিনিউ কোর্টে যান আর আপনারা মিস কেস করতে যান এসি ল্যান্ড অফিসে, তাহলে সেই ক্ষেত্রে RS থেকে টানলেই হবে। আর যদি প্রপার সিভিল মামলা করতেছেন বা রেকর্ড সংশোধনের মামলা করেন তাহলে সেই ক্ষেত্রে সিএস থেকে টানবেন। আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, আমার প্রত্যেকটা ব্যাচের একদম শেষ দিকে খুব খারাপ লাগে। মানে আমার মনে হয় যে ওই যে আপনাদের সাথে ক্লাস করি, মনে হয় যে নিজের আপন ভাই ব্রাদার যারা আপনারা আছেন, হ্যাঁ, সবার জন্য খুব খারাপ লাগে। তারপরে প্রত্যেকটা জিনিসের কিন্তু শেষ আছে। তো এই আর কি। তো আপনাদের সাথে এই জায়গাটা, এই অধ্যায় এখানেই শেষ হয়ে গেল। তো সবার আমি একটা কথাই বলি, প্র্যাকটিসের কোনো শেষ নাই। প্র্যাকটিস করবেন, গ্রুপের মধ্যে যদি কোনো ইস্যু থাকে বলবেন, আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এটাই আর কি। আর পরবর্তী সময়ে যদি নতুন কোনো কোর্স চালু হয় বা আপনাদের দিক থেকে যদি কোনো প্রস্তাব থাকে, তাহলে এটা আপনারা কোচিংকে অবহিত করবেন। হয়তোবা নতুন কোনো কোর্সে আপনাদের সাথে দেখা হলেও হতে পারে আল্লাহ চাইলে। আর যদি নাও হয় তাহলে হয়তোবা আপনাদের সাথে রেগুলার কথাবার্তা হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। হয়তোবা ক্লাস নিতে যে অনেক সময় অনেকের কথা থামিয়ে দিয়েছি, অনেকের মনে কষ্ট দিয়ে ফেলাইছি। ম্যাক্সিমাম সময় আমাদের এই লিগ্যাল ভেটিং এ যারা আসছে তারা ল্যান্ডের স্টুডেন্ট, তাদের সাথে যারা দীর্ঘ সময় পার করেছি। আপনারা যারা ল্যান্ডের স্টুডেন্ট ছিলেন, তো আপনাদের প্রতি আন্তরিকতা খুব বেশি, যেহেতু দীর্ঘদিন ছিলেন। আর যারা দীর্ঘদিন ছিলেন না, শুধু ল্যান্ডের লিগ্যাল ভেটিং এর কোর্সেই আছেন, তারাও আসলে খুব কাছের মানুষ হয়ে গেছেন। কারণ একটা কোর্সের সাথে থাকা মানে দীর্ঘদিন কথাবার্তা বলা, ক্লাস নেওয়া, কমিউনিকেশন হওয়া। তো এই আর কি। আপনারাও আমাকে মনে রেখেন, আপনাদেরকেও আমি মনে রাখবো ইনশাল্লাহ। আর এই কথাবার্তার মধ্যে যদি কাউকে কথা থামিয়ে দিয়ে কোনোভাবে কোনো কষ্ট দিয়ে থাকি বা কাউকে হার্ট করে থাকি, তাহলে আন্তরিকভাবে আপনারা সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সবাইকে সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর আমি প্রত্যেকটা ব্যাচের প্রথম থেকে সবসময় বলি যে প্রমিসিং থাকি যে প্রত্যেকটা ব্যাচের প্রথম ক্লাস থেকে শুরু করে শেষ ক্লাস পর্যন্ত আমি প্রত্যেকটা ক্লাস জন্য একই ইকুয়েশনে নিতে পারি। অনেক কোচিং দেখেছি অনলাইন প্ল্যাটফর্মে, যারা প্রথম ক্লাস নিতে 2-3টা ক্লাস নেওয়ার পরে শেষ ক্লাসগুলোতে খুব ঢিল দেয় বা ঠিক মতো গুরুত্ব দেয় না বা ক্লাস নেয় না, অনেক সময় কোর্সই শেষ হয় না। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমাদের ল্যান্ডের ব্যাচ 11টা মনে হয় হয়ে গেছে। সিভিলের কোর্স কয়েকটা হয়েছে। তারপর ভেটিং এর এই প্রথম ব্যাচটা শুরু হলো ইনশাল্লাহ। তো আমার মনে হয় না যে প্রত্যেকটা ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি গ্যাপ দিয়েছি বা কম গুরুত্ব দিয়েছি, এরকম আমার কাছে মনে হয়নি। আপনাদের কাছে যদি মনে হয় তাহলে আপনারা গ্রুপের মধ্যে লিখে দিবেন, দরকার হলে ইনশাল্লাহ নতুন কোনো ব্যাচে যদি ওই ক্লাসটা যদি আপনাদের গ্যাপ থেকে থাকে তাহলে আপনারা ক্লাসে ইনক্লুড হবেন, সমস্যা নাই। তো এই আর কি। আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন। এখনই আপনাকে ক্লাসটা শেষ অসংখ্য করে দিব। ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করেছেন আমাদেরকে শিখানোর জন্য। আলাউদ্দিন ভাই, তাহলে অনেক জি, ধন্যবাদ। আপনাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আপনি আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা পাবো আরো, এই আশা রাখছি। ইনশাল্লাহ ইয়ামিন ভাই, আপনিও প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা সবাই সফল হবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনারা সবাই সফল হবেন, কারণ পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কিছু নাই। আপনারা সবাই সফল হবেন ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ স্যার, দোয়া ভালো করবেন। থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। গ্রুপে ইনশাল্লাহ কথাবার্তা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।